এতে ছিল অনে 13 বেস। ওকে, তো আজকে আমরা বি আর ডি করবো। বি আর ডি করার ক্ষেত্রে দেখো, আমরা একটা আছে হচ্ছে বাই রিভার্সিং আর একটা আছে অনে প্লেন বেস। তো আমরা যে সুপার ইম্পোজিং বা অনে 13 বেস ডিজাইন গুলা করছি, ওইখানে আমরা কি রেগুলার 13 ইউজ করছি না ইরেগুলার 13? ইমন কই, ইমন বলো। আশরাফুল, জি স্যার। রেগুলার 13 না ইরেগুলার 13 ইউজ করছিলাম? কি? রেগুলার স্যার। রেগুলার রেগুলার জি স্যার। কেন? কারণ ওগুলার মুভ নাম্বার ছিল। তো যেহেতু আমরা দুইটা ডিজাইনের জন্য রেগুলার 13 ব্যবহার করছি, আজকে আমরা কি করব, এই বি আর ডি করার জন্য রেগুলার 13 এর পরিবর্তে ইরেগুলার 13 করব। এবার বলো ইরেগুলার 13 মানে কি? অসম্পূর্ণ স্যার। অসম্পূর্ণ। বোঝাও যে কোনগুলো আসলে ইরেগুলার 13। যেই 13 গুলার মুভ নাম্বার নাই সেগুলাই হচ্ছে ইরেগুলার 13। ইরেগুলার। আচ্ছা, তাহলে এবার বলো কার কার মুভ নাম্বার নাই? 6 6 and 6 4। into 6 and 4 জি স্যার। হ্যাঁ, 4 এ। তাহলে আমরা এখন 4 এন্ডের 13 নিয়ে এই বি নাম্বার ডিজাইনটা করব বাই রিভার্সিং। তো 4 এন্ডের একটা 13 নেই, তোমরা কি এই ডিজাইনগুলোর সাথে সাথে করো? জি স্যার, করা হয়। আচ্ছা, তাহলে তাহলে গুড সাইন। করাটা ভালো, কারণ না করলে কিন্তু, করলে তোমার অনেকদিন মনে থাকবে, আর না করলে জি কিন্তু স্যার, মনে থাকবে না। মনে থাকে না স্যার। ওকে, আর তোমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যখন আমার একটা ডিজাইন শেষ হয়ে যাবে, তখন তোমরা কম্পিউটার থেকে একটা স্ক্রিনশট মেরে নিবা, বা তোমাদের মোবাইলে স্ক্রিনশট মারলে ওই ডিজাইনটা তোমার সেভ হয়ে থাকলো। বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা, এবার দেখো যে আমি চাইলে যদি 4 এন্ডের একটা 13 করি, এখন চিন্তা করো তো, এটা কি 4 এন্ডের একটা 13 হয়েছে না? জি স্যার। হয়েছে, বাট এটাকে কিন্তু আমি 2 ইলো বলতে পারি। অন আপ 4 ডাউন, অন আপ 3 ডাউন, 2 ইলো হয় না এটা? একটু চিন্তা করো, এটা 2 ইল না 13? স্যার 1 আপ 3 ডাউন 2 ইলো হয় এটা। 13 স্যার, 13। 13 হয়। তাহলে কি করবো, এই জি স্যার। কনফিউশন দূর করার জন্য আমরা এরকম ফরম্যাটে দিব না। না দিয়ে কি করব, যদি আমরা এরকম ফরম্যাটে দেই, এবার কিন্তু মনে হচ্ছে না এটা একটা 13 ডিজাইন, রাইট? ইরেগুলার স্যার মুভ নাম্বার ইচ্ছা মতো দেওয়া যায় না স্যার? হ্যাঁ, ইচ্ছা মতোই দিব। এখানে তো আমরা ইচ্ছা মতোই বসাইতেছি, কিন্তু ওই সরাসরি বসাইলে কি হয়ে যাচ্ছে, এটা আবার 2 ইলের সাথে মিলে যাচ্ছে। জি স্যার। তাহলে এইটা তো বুঝতে পারছো যে 4 এন্ডের একটা ইরেগুলার 13, বাট আমরা এখানে এই রেগুলার যে প্যাটার্নে ইরেগুলার 13 এর যে নরমাল ফরমেশন, এই ফরমেশনে আমরা এটাকে পূরণ করব না, এটাকে আমরা মোটিভ নিয়ে পূরণ করব। কি করব একটু দেখো, যে বাই রিভার্সিং আমরা কি করব, মোটিভ মোটিভ নিয়ে চিন্তা করব। বাই রিভার্সিং এ আমরা মোটিভ নিব। মোটিভ কি জানো তোমরা? মোটিভ হচ্ছে একটা ক্ষুদ্র ডিজাইন বা একটা ক্ষুদ্র অবজেক্ট, যেটা কিনা নিজেই একটা ডিজাইন। তো আমরা এখানে মোটিভ নিব, এই 4 এন্ডের একটা ইরেগুলার 13 আমরা একটা মোটিভ ক্রিয়েট করব। আমি এখন যে মোটিভটা ক্রিয়েট করতেছি, এইটা হচ্ছে মোস্ট কমন মোটিভ। মোস্ট কমন, এটা অনেক জায়গায় ইউজ হয়। এখন এটা কিভাবে মোটিভ হইলো, তোমরা যদি জিজ্ঞেস করো, তাহলে দেখো আমি যদি এখানে কালার দিয়ে বুঝাই, আমি যদি এখানে একটু কালার দিয়ে এটাকে হাইলাইট করি, তাহলে তোমরা ইজিলি ধরতে পারবা যে এটা কিভাবে মোটিভ হইলো। এই যে দেখো,
যে এখানে নির্দিষ্ট একটা প্যাটার্ন হয়েছে, এখানে যেই প্যাটার্নটা ক্রস আকারে আছে, এখানে ব্ল্যাঙ্কে সেই প্যাটার্নটাই আছে, আবার তারপরে ক্রস আকারে আছে, এরপরে আবার ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটাই ঘুরতেছে। তাহলে এটা কি সুন্দর নিজে একটা ডিজাইন হয়ে গেছে না? হ্যালো জি স্যার। আশরাফুল, রেসপন্স করতে হবে তো, রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা শুনতেছো কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে আমি মোটিভটা নিলাম, এই মোটিভ নেওয়ার একটা বৈশিষ্ট্য আছে, এটা দেখো যে তোমরা কি ছোটবেলা ভিডিও গেম খেলছো? মোবাইলের মতো বা ক্যালকুলেটরের মতো যে ভিডিও গেম খেলছি গুলা ছিল, স্যার, খেলছি স্যার। তো ওইখানে যে এরকম জিনিসগুলো উপর থেকে নামতো না এগুলা, জি স্যার। এবং এগুলা থেকে গুলি বের হইতো। আর কিছু না, এগুলো গুছাইতে হইতো, গুছাইলে স্যার ভাঙা যাইতো ওটা হ্যাঁ, নিচ থেকে। হ্যাঁ, তো এগুলা নিজেও একটা অবজেক্ট। তার মানে দেখো, মোটিভ এমন একটা জিনিস যে নিজে একটা ডিজাইন। এখন এই মোটিভ তৈরি করার ক্ষেত্রে যা করবা, এখানে এটা হচ্ছে কমন মোটিভ, আরো অনেক মোটিভ আছে যেগুলো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। এখন চিন্তা করো, এখানে মোট ঘর আছে কয়টা? 16টা। তো ওই 16 ঘরের মধ্যে মোটিভ চিন্তা করলে আমি কি করব, প্রথমে অর্ধেক ভাগ করব, ভাগ করে চিন্তা করব আমি 8টা ঘরে ক্রস দিব এবং বাকি 8টা ঘর ফাঁকা রাখবো, এবং এমন ভাবে ক্রিয়েট করব যাতে যেই ঘরগুলা ক্রস হবে সেম প্যাটার্নের ঘরগুলা আবার ডট আকারে ফাঁকা থাকবে। এখানে সেটাই করছি, আর এই মোটিভটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। তাহলে মোটিভ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তোমরা বাসায় প্র্যাকটিস করবা যে অন্য কোনো মোটিভ তোমরা নিজেরা তৈরি করতে পারো কিনা। এখন এটা যদি মোটিভ না হয়ে, চিন্তা করো, এখন ভুলে যাও যে এটা মোটিভ, এই কথাটা তোমরা ভুলে যাও। এটা যে মোটিভ এই কথাটা এখন ভুলে যাইতে হবে। ভুলে গিয়ে চিন্তা করো এটা একটা টুইল। তাহলে বাই রিভার্সিং করার জন্য আমাদের যত ঘরের আমরা শাটিনটা নিব, ঠিক তার 4 গুণ একটা ঘর নিতে হবে আমাদের। কয় গুণ? 4 ঘর। 4। তাহলে আমরা 4 গুণ একটা ঘর নিলাম। তাহলে সূত্র কি? আমাদের মোটিভ যত ঘরের হবে তার 4 গুণ একটা ঘর নিতে হবে। 4 গুণ ঘর নিয়ে এটাকে 4 ভাগে ভাগ করো। 16। তাহলে এটা 4 ভাগে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে হচ্ছে আমাদের মূল ডিজাইনটা বসবে। এখন কথা হচ্ছে যে এইখানে যে মোটিভ আছে, এই মোটিভটা ভুলে যাও। তুমি মনে মনে চিন্তা করে এটা একটা টুইল, মনে মনে চিন্তা করো এটা একটা টুইল। তাহলে এইটা যদি টুইল হয়, এইটার সাপেক্ষে হেরিং বোন বা ডায়াপার ডিজাইন করছো না? জি স্যার। হেরিং বোন ডায়াপার, জি স্যার, করা হয়েছে। ঠিক ওই জিনিসটাই আমরা করব। তাহলে এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এই কলামে বসাবো। হেরিং বোনে আমরা কি করতাম, এখানে বসাইতাম না, এখানে বসাবো। এখানে বসানোর পরে আমরা এটার সাপেক্ষে, এটাকে যদি এ ধরি, এর সাপেক্ষে বি কে কি করব, আমরা হেরিং বোন করব। তাহলে আমরা এখানে নাম্বারিং করি। এর পরের নাম্বারটা কি আশরাফুল? হেরিং বোনের ক্ষেত্রে পরের নাম্বারটা কি হবে? রিপন বলো কি হবে? জি স্যার। শাহিন, আশিকুল, 4 হবে স্যার। খায়রুল, 4 খায়রুল 4 to 3 হ্যাঁ, 4 হবে স্যার, 4 স্যার। 4 3 to 1 1 তার মানে কি হবে, যদি নাম্বার সেম হয় তাহলে ডিজাইন ডিফারেন্ট হবে, মানে আপ গুলা ডাউন, ডাউন গুলা আপ হয়ে যাবে। তাহলে প্রথম 3টা কি আছে, আপ আছে, এটা ডাউন হবে, আর Down হবে। ডাউন আছে একটা, এটা আপ হবে। আবার 3 নাম্বার কি হবে বলো? প্রথমটা আপ, এরপরেরটা ডাউন, এরপরের দুইটা আপ। 2 নাম্বারে কি হবে? প্রথম দুইটা আপ হবে, এরপরের ডাউন। একটা ডাউন, একেবারে নিচেরটা আপ। আর 1 নাম্বারে কি হবে? প্রথমটা আপ, এরপরের 3টা ডাউন। ডাউন। তাহলে এটার সাপেক্ষে এটা আমি কি করলাম? হেরিং বোন করলাম, আপ গুলা ডাউন করে দিলাম, বা আমি ডায়াপারকে ফলো করতেছি। এরপরে আবার কি হবে? 4 3 2 1। ওকে, তাহলে জি স্যার। তাহলে এই 4 এর সাথে এই 4 মিলাও। প্রথমটা কি হবে? আপ ক্রস,
তারপরে Cross. 3টা ডট, এরপরে Dot. 2টা ক্রস। এরপরে 3 নাম্বার প্রথম 2টা ক্রস, একটা ডট, এরপরে একটা ক্রস, এরপরে একটা ডট, একটা ক্রস, এরপরে 2টা ডট। এরপরে 2 নাম্বার মিলাও, 2 নম্বরে প্রথমটা ক্রস হবে, এরপরে একটা ডট হবে, এরপরে 2টা ক্রস হবে, এরপরে 2টা ডট হবে, এরপরে একটা ক্রস হবে। এবার 1 নাম্বার মিলাও, প্রথম 3টা ডট, এরপর একটা ক্রস, পরের একটা ডট, এরপরে 3টা ক্রস। তার মানে এতক্ষণ আমি এইটার সাপেক্ষে এইটাকে আবার হেরিং বোন করলাম, বাট টোটাল জায়গাটাকে আমি কি করছি, ডায়াপার ডিজাইন যেভাবে করে ওইভাবেই করছি। এখন দেখো যে এখন এটা বোঝা যাচ্ছে না যে এটা কোনো ডিজাইন কিনা। যদি আমরা sir. এখানে কালার অ্যাপ্লাই করি, কালার যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের মুডটা ফুটে উঠবে। মানে কালার অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে যে হাইলাইট করে যদি তোমাদের বুঝাই, তাহলে দেখবা যে মূল ডিজাইনটা সুন্দর করে ফুটে উঠবে। ওকে, এই হচ্ছে আমাদের বাই রিভার্সিং। এবার কি তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কেমন হয়েছে? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাই রিভার্সিং ডিজাইন। এইবার বলো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলো, স্যার আমাদের নিচে ডিজাইন শেষ। নিচেরটা হ্যাঁ যে আমি বলো। ডিজাইন করলাম, নিচেরটা যে ডিজাইন করলাম স্যার 4 3 2 হ্যাঁ 1, এইটা একটু আচ্ছা, কনফিউশন দেখো হচ্ছে স্যার। এই 4 এর সাথে এই 4 মিলাও, টোটাল 4। এই 4 এ কি আছে? প্রথমটা কি আছে? ডট। ডট। তাহলে এই 4 এ আপ, আপ হইছে। জি স্যার। পরের 3টা এই 4 এ কি আছে? ক্রস। এই 4 এ ক্রস 3টা ডাউন হয়ে ডাউন গেছে। ডাউন। এই 4 এ 3টা কি আছে? আপ, সরি ডাউন। এই 4 এ 3টা আপ হয়ে গেছে। আবার এখানে এইটা আছে ক্রস, এখানে ডাউন হয়ে গেছে। এরকম 3 এর সাথে মিলাও। 3 এর প্রথম 2টা কি আছে? ডট, এখানে ডট। 2টা আপ। এরপরে 3 তে এখানে আছে আপ, এখানে এই ডাউন, জায়গায় ডট ডাউন, এখানে ডাউন, এখানে আপ, আপ। আবার এখানে আপ, এখানে ডাউন, এখানে ডাউন, এখানে আপ, এরপরে 2টা আপ, এখানে 2টা ডাউন। বুঝতে পারছি এরকম স্যার। ভাবে প্রত্যেকটার সাথে জি স্যার, মিলাইছি। এখন বুঝতে পারছি। হ্যাঁ বলো। স্যার প্রথম স্যার মোটিভটা স্যার একবার স্যার বলেন স্যার। এই মোটিভ, জি স্যার। এই মোটিভ হচ্ছে নিজেই একটা ডিজাইন। এই 4 ঘরের মধ্যে আমি এমন একটা ডিজাইন ক্রিয়েট করছি যেটা যতটুকু দেখো, যেই শেপে এইটা ক্রস আছে ঠিক ওই সেম শেপে এখানে ফাঁকা জায়গা আছে না, জি স্যার। সেম আয়তনের। সেম জি স্যার। আবার সেম এখানে, হ্যাঁ এখানে সেম আয়তনের ক্রস, আবার সেম আয়তনের ফাঁকা। তাহলে এরা নিজেরা একটা ডিজাইন হয়ে গেছে না? জি স্যার। এটাই হচ্ছে মোটিভ। আর এই মোটিভটা হচ্ছে কমন মোটিভ। তুমি চাইলে অন্য কোনো মোটিভ ক্রিয়েট করতে পারো, যদি পারো, যদি চাও অন্য কোনো মোটিভ তুমি ক্রিয়েট করে ডিজাইনটা করতে পারো। বাট এই যে মোটিভ যেটা আছে এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইউজেবল মোটিভ। বুঝতে পারছো? যদি পরীক্ষায় যদি চাওয়া হয় মোটিভ, তাহলে মনে করবা এটাই। জি স্যার। বুঝতে পারছো না আরো কিছু বলতে হবে? না স্যার, এখন স্যার ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, তাহলে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এই ডিজাইনটার নাম হচ্ছে বাই রিভার্স। এখন বাই রিভার্সিং কেন? দেখো এটাকে আমরা কি রিভার্স করে করে করছি না? জি স্যার। এটা রিভার্স কি? এটা ডিজাইনটার না? নাম কি জানিস আরেকবার বলেন। এই যে বাই রিভার্সিং, বাই রিভার্সিং ডিজাইনটার নাম হচ্ছে বাই রিভার্সিং ক্রিপ উইভ।
এখন দেখো বাই রিভার্সিং বলার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কি করছি, এটা যা ছিল এটাকে বিপরীত করে এটা করছি, এটার বিপরীত এগুলা করছি, তার মানে রিভার্স করে করে আমি ডিজাইনটা করছি। এর জন্য এটার নাম হচ্ছে বাই রিভার্সিং। এখন ডায়াপার ডিজাইনকে এর সাথে যদি মিলাই তাহলে ডায়াপার ডিজাইনের নতুন নাম কি হতে পারে? বাই রিভার্সিং। বাই রিভার্সিং টুইল, এটা হতে পারে না? স্যার পারে। হ্যাঁ, তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে আসলে ধরতে পারবা যে কোত্থেকে কি হচ্ছে। তাহলে এইটা যদি আমাদের ডিজাইন হয় তাহলে এবার বলো এখানে ড্রাফটিং লিফটিং কি হবে? স্ট্রেট হবে স্ট্রেট আপ কেন হবে? স্যার, একটার সাথে কোনোটার তো মিল নেই তো স্যার। হ্যাঁ, এখানে প্রত্যেকটা সুতাই হচ্ছে আলাদা, তার মানে এখানে স্ট্রেট ড্রাফটিং হবে। জি স্যার। আর লিফটিং হবে পুরো ডিজাইনটা। ভুল ডিজাইন। এটা হয়ে যাবে আমাদের লিফটিং। এই হচ্ছে আমাদের বাই রিভার্সিং ডিজাইন। তাহলে বাই রিভার্সিং এ কারো কোনো প্রবলেম আছে স্যার? জি না স্যার। ওকে, তাহলে আমরা এবার চলে যাব আমাদের অন এ প্লেন বেস। এই ডিজাইনটা হচ্ছে এফএসডি তে যতগুলা ডিজাইন আছে তার মধ্যে সব থেকে বড় অন এ প্লেন বেস ডিজাইনটা। এফএসডি তে যতগুলা ডিজাইন আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে অন এ প্লেন বেস। তাহলে এই ডিজাইনটা করতে গেলে আমাদের 6টা অংশ হবে ডিজাইনটা করতে গেলে। ওকে, তো এই 6টা অংশ কিভাবে হবে আমরা এক এক করে দেখি। আমরা প্রথম বাই রিভার্সিং করছি হচ্ছে 4 এন্ড শাটিন নিয়ে, আর আমরা অন এ প্লেন বেস ডিজাইনটা করব হচ্ছে 6 এন্ডের শাটিন নিয়ে, ইরেগুলার শাটিন 6 এন্ড। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা একটা হ্যাশ মার্ক দিব, এরপরে 6 এন্ডের একটা শাটিন নিব, 6 এন্ডের একটা শাটিন নিব। এই শাটিনটা নিয়ে যেহেতু 6 এন্ডের কোনো মুভ নাম্বার নাই, বাট আমি এরকম একটা স্টাইলে বসাবো যাতে না হয় যে আমি একটা মুভ নাম্বার নিছি, আসলে 6 এন্ডের কোনো মুভ নাম্বার নাই। যদি আমি এরকম করে বসাই তাহলে কি দেখতে সুন্দর লাগে না? মনে হয় না যে আমি মুভ নাম্বার ধরে ধরে করছি? জি স্যার। ওকে, তাহলে তোমরা যে কোনো ফরম্যাটে দিলেই হবে, তোমরা যে কোনো ফরম্যাটে দিলেই হবে। এখন দেখো যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক। এরপরে সেকেন্ড বেসিকে আমরা কি করব, আমরা যত ঘরের আমি ওটাকে একটু এক ঘর উপরে উঠাই দিলাম, কারণ আমার নিচের একটা ঘর লাগবে, তো এক ঘর উপরে উঠাই দিলাম। আচ্ছা, আমরা যত ঘরের শাটিনটা কনসিডার করছি ঠিক তার ডাবল, অর্থাৎ তার 4 গুণ ঘরে স্যার। আমাদেরকে একটা, হ্যাঁ স্যার বলো। 3 নাম্বার কোর্সটা স্যার এক জায়গায় স্যার ভুল হয়েছে মনে হয় স্যার। কোথায়? 1 2 1 2 1 2 3 জি স্যার। এটা? ওখানে জি স্যার। আচ্ছা, এখানে তো কোনো নাই, মোটিভ নাই তো, সরি মুভ নাম্বার নাই তো। এটা আমি তো স্যার ধরে নিলে স্যার। না, ধরে নিতে পারবে না তো। 6 এন্ড, এটার কয়টা এন্ড? 6টা না? তো জি 6 স্যার। এন্ডের তো কোনো মুভ নাম্বার হয় না, এগুলো তো আমি আন্দাজে বসাইছি। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, 6 এন্ডের কোনো মুভ নাম্বার নাই, এগুলো আমি আন্দাজে বসাইছি, বাট এমন ভাবে বসাইছি মনে হচ্ছে যে মুভ নাম্বার আমি ধরছি, আসলে এখানে কোনো মুভ নাম্বার নাই। তো আমি যত এন্ডের শাটিনটা নিব,
এখানে আমি যেহেতু 6 এন্ড কনসিডার করছি, সো আমাদের এর পরের পার্টটা হবে 12 ঘর, তার মানে এটার 4 গুণ। তার মানে এটার 4 গুণ আর একটা ঘর আমাকে নিতে হবে, যে ঘরের মধ্যে আমি কি করব, টুইল কনসিডার করব। 1 2 3 4 5 6 6 12, হ্যাঁ। তাহলে এই 12 ঘরের মধ্যে আমি কি করব, টুইল কনসিডার করব, এবং এই টুইলটা অবশ্যই মাল্টিপল টুইল হইতে হবে। এই টুইলটা অবশ্যই মাল্টিপল টুইল। মাল্টিপল টুইল বুঝো? আশরাফুল, 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 কে আছে লাইনে? খায়রুল, না স্যার, বুঝছি খায়রুল, না। বুঝো না? না স্যার। আচ্ছা, মাল্টিপল টুইল হচ্ছে যেই টুইলের মধ্যে একের অধিক ডায়াগোনাল লাইন থাকবে। তো মাল্টিপল টুইলের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করতে পারি 3 আপ, 3 আপ, অন ডাউন, এরপরে সাথে সাথে আবার হবে 2 আপ, 2 ডাউন, এরপরে 1 আপ, 3 ডাউন। বুঝতে পারছো? এগুলো হচ্ছে মাল্টিপল টুইল। জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে এগুলো আমি কেন নিলাম, দেখো উপরের আপ ডাউন মিলিয়ে কত আছে, 12 আছে না? 6 6 12। তাহলে এখানে আমার ঘর আছে কয়টা, 12টা। তার মানে আমি আপ ডাউন যাই নেই না কেন, আমার এই মোট ঘর 12টার থেকে বেশি হতে পারবে না, 12টাই হতে হবে। এখন আমি এই টুইলটাকে এই ঘরের মধ্যে বসাবো, তাহলে কি বসাবো, 3 আপ, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, টু ডাউন। এরপরে 1 আপ, হ্যাঁ 3 ডাউন। আমি স্যার 3টা নাম্বার না নিয়ে 2টা নিতাম তাইলে হতো না? হ্যাঁ, তাও হয়তো, কিন্তু যত বেশি ফ্র্যাকশন নিবা তত বেশি তোমার ডিজাইনটা সুন্দর দেখতে লাগবে দেখতে। সুন্দর হবে। 2 আচ্ছা, এখন পরের ঘর কি করব, আমি এখানে বসাবো না, এক ঘর বাদ দিয়ে বসাবো না? জি স্যার। এখন এই মাল্টিপল টুইল, বড় টুইল করার ক্ষেত্রে একটা, তুমি যদি এক ঘর বাদ দিয়ে করে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে। এর জন্য শর্টকাট একটা টেকনিক শেখাই তোমাদের। স্যার সেটা কিভাবে করলেন এটা আরেকবার বলেন তো স্যার। কি, এইটা হ্যাঁ জি স্যার। এই যে কত আছে, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, অন আপ, জি 3 স্যার। ডাউন, এগুলা একসাথে বসবে। তাহলে কি করছি দেখো, 3 আপ, অন ডাউন, এরপরে কি দিচ্ছি, 2 আপ, 2 ডাউন, এরপরে 1 আপ, 3 ডাউন। এই যে এখানে মিলাও, 3 আপ, তারপরে কি আছে, অন ডাউন, এরপরে 2 আপ, 2 ডাউন, এরপরে 1 আপ, 3 ডাউন। বুঝতে পারছো তুমি? স্যার 3 আপ 2 ডাউন দিলে হবে এখানে? 3 আপ, 2 ডাউন, হ্যাঁ হবে, তোমার আপ ডাউন মিলে 12 হইলেই হবে। তার মানে এটা করতে পারবা না তুমি 7 আপ 5 ডাউন, ওইখানেও কিন্তু 12 হয়, কিন্তু ওটা কি হবে, ওইটা হয়ে গেছে তোমার সিম্পল টুইল। কিন্তু তোমাকে এখানে বেশি ফ্র্যাকশন নিতে হবে, অর্থাৎ মাল্টিপল সংখ্যা চিন্তা করতে হবে। মাল্টিপল সংখ্যার আপ ডাউন মিলে তুমি 12 বানাইলেই হবে। বুঝছো আমার কথা? স্যার জি 5 স্যার। আপ অন ডাউন। হ্যাঁ, 5 আপ, অন ডাউন, এরপরে 5 ডাউন, অন আপ, এরকম দিতে চাও? জি স্যার। তাহলে অথবা 3 আপ 3 ডাউন। হ্যাঁ, যদি এরকম দিতে চাও, মনে করো যে 4 আপ, 2 ডাউন, এরপরে 2 আপ, 4 ডাউন, এরকম দিতে চাইলেও হবে। লাস্টে স্যার 3 আপ 3 ডাউন দিলে হবে স্যার। লাস্টে না, এখানে এখানে যদি তুমি 3 আপ 3 ডাউন দাও তাহলে তো তোমার ঘর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 12টা হইলেই হবে। 3 আপ 3 ডাউন হলে কত হয়, 7 5 12 না? হবে, এটাই স্যার। এটাও হবে, কিন্তু এটা হয় এক্সপান্ড। হ্যাঁ, এই মাল্টিপল টুইল হইলেই হবে, তোমার সিম্পল টুইল চিন্তা করা যাবে না। ওকে, জি স্যার।
তাহলে দেখো এইখানে এখন পরের ঘরটা তুমি বসাও, 3 আপ, 1 ডাউন, 2 আপ, 2 ডাউন, 1 আপ, 3 ডাউন। এরপরের ঘরটা বসাও। এখন দেখো যদি আমি এরকম আস্তে আস্তে করি তাহলে আমার টুইলটা করতে অনেক টাইম লাগবে। এর জন্য আমি কি করব, আমি এই ঘরে যেহেতু শুরু করছি, এরপরে আমি এই কোণার ঘরে চলে যাব, এখান থেকে আমি টুইলটা বসাবো। 1 আপ, 2 আপ, 3 আপ, 1 ডাউন, 2 আপ, 2 ডাউন, এরপরে 1 আপ, 3 ডাউন। এরকম বসানোর ফলে আমি দুই পাশের মাথাগুলা যোগ করে দিব। যোগ করে দিলেই আমার টুইলটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু দেখো যদি আমি যোগ করতে থাকি। এখন মাথাগুলো যোগ করে দিছি, এই কোণা থেকে ওই কোণা, এই কোণা থেকে এই কোণা যোগ করে দিছি, আমার ডিজাইনটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি যে শুরুতে 3টা বসাইছিলাম, এরকম বসাইলে আমার একটু বেশি সময় লাগতো। তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা আমরা টুইলটা কিভাবে করলাম? জি স্যার। ওকে, তাহলে এইবার এটাকে আমরা কি বলছিলাম, এই ডিজাইন করার জন্য আমাদের কতগুলা পার্ট দরকার? 4টা পার্ট। তো আমি প্রথমে 2টা পার্ট শেষ হইলো। এখন দেখো পরবর্তী পার্ট তো এখানে করতে পারবো না, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখাচ্ছি যে আমরা এখানে 12 যে একটা ঘর নিছি, আমাদেরকে আরো একটা 12 ঘর নিতে হবে। আমাদেরকে আরো একটা 12 ঘর নিতে হবে। 1 3 3 6 6 3 12 একটা ঘর নিতে হবে। এই ঘরের মধ্যে আমাদেরকে এই যে ছোট আকারের টুইলটা, এই যে শাটিন ডিজাইনটা আছে, এই ছোট শাটিনটাকে আমাদেরকে বড় করতে হবে। তাহলে এই ছোটটাকে যদি আমরা বড় করি, একটু চিন্তা করো, এখানে এটা আছে 6 ঘরের মধ্যে আর এইখানে আছে 12 ঘরের মধ্যে, তাহলে কি করতে হবে আমাদেরকে এক ঘর গ্যাপে গ্যাপে বসাইতে হবে। তাহলে আমি নাম্বারিং করি, একটা ঘর গ্যাপ গ্যাপ দিয়ে। দেখো একটা ঘর গ্যাপ দিয়ে যদি আমি নাম্বারিং করি তাহলে আমার কিন্তু 6 ঘর ঠিকই থাকলো। আবার এদিকেও সেম, এক ঘর গ্যাপ দিয়ে নাম্বারিং করতে হবে। ওকে, এইবার চিন্তা করো যে আমি কিভাবে বসাবো। আর যে মাঝখানে যে ফাঁকা ঘরগুলা থাকলো, এই ফাঁকা ঘরগুলা আমি অন্য কোনো নাম্বার দিয়ে পূর্ণ করে দিলাম। ওকে, তাহলে চিন্তা করো এখন ওইখান থেকে এখানে বসানোর জন্য আমাকে এখানেও নাম্বারিং করতে হবে। এখানে 6 ঘর। এবার একটু লক্ষ্য করো, আমি যে কথাগুলো বলবো এটা একটু মনোযোগ দিয়ে শুনো, যে এইখানে এই সুতাটা কি সুতা, ওয়ার্প না ওয়েবড? খায়রুল, ওয়ার্পের সুতা। আর এই পাশের গুলো হচ্ছে ওয়েবটের সুতা, রাইট? জি স্যার। ওকে, তাহলে 1 নাম্বার ওয়ার্পের সাথে এদিকে কয় নাম্বার ওয়েবটের ক্রস আছে? 1 নাম্বার। 1 নাম্বার। তাহলে এই দেখো এখানে 1 নাম্বার ওয়ার্পের সাথে এদিকে কার ক্রস? 1 এর ক্রস। 1 এর ক্রস।
আর এখানে 2 নাম্বার ওয়ার্পের সাথে ওইদিকে কার ক্রস আছে? 4 4 এর। তাহলে এখানে বসাবো 2 এর সাথে কার আছে? 4 এর। 4 এবার 3 এর সাথে কার আছে? 2 2। 3 এর সাথে আছে 2। 4 এর সাথে 5। 4 এর সাথে আছে 5 এর। আর 5 এর সাথে আছে 3 এর। 5 এর সাথে আছে 3 এর। আর এদিকে 6 এর সাথে আছে 6 এর। তাহলে এই 6 এর সাথে আছে এদিকে 6 এর। তাহলে একটু দেখো তো এখানে যেই আকারে যেই অনুপাতে আমার শাটিনটা ছিল এখানে একই ধরনের আছে না, জাস্ট একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বুঝতে পারছো কি হয়েছে? দেখো যে এই ক্রসের সাথে এই ক্রস মাঝখানে একটা ফাঁকা ঘর বসছে, এই ক্রসের সাথে এই ক্রসের মাঝখানে একটা ফাঁকা ঘর বসছে। যদি এই স্টার যুক্ত ফাঁকা ঘরগুলো আমি বাদ দিয়ে দেই, এদিকের ফাঁকা ঘরগুলো বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই জিনিসটাই ঠিক থাকলো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এই 13 পয়েন্টটাকে কি করব, একটু হাইলাইট করে দেই। হাইলাইট করলে আমাদের পরবর্তীতে যা করব আমরা, তাহলে তোমরা ধরতে পারবা ইজিলি। ওকে, তাহলে এই যে যে পয়েন্টগুলা হলো, এই পয়েন্টগুলোর নাম কি? এই যে যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টের নাম কি? আশরাফুল? 13 পয়েন্ট না স্যার? 13 পয়েন্ট। জি স্যার। এই 13 পয়েন্টে আমরা কি করব, এই টুইলটা বসাবো। প্রত্যেকটা 13 পয়েন্টে আমরা এই মাল্টিপল টুইলটা বসাবো। তাহলে 1 নাম্বার 13 পয়েন্টে যদি আমরা বসাই, আমাদের টুইলটা কি ছিল? 3 আপ। তাহলে অন আপ তো দেয়াই আছে, 2 আপ, 3 আপ, অন ডাউন, এরপরে 2 আপ, 2 ডাউন, এরপরে অন আপ, 3 ডাউন। 1 নাম্বার 13 পয়েন্টে বসাইলাম। এইবার চলে যাব আমরা 2 নাম্বার 13 পয়েন্টে, সেম টুইলটা বসাবো, 2 আপ, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, এরপরে অন আপ, 3 ডাউন। এরপর আমরা চলে যাব 3 নাম্বার 13 পয়েন্টে। 3 নাম্বার 13 পয়েন্টে গিয়ে আমরা সেম টুইল বসাবো, 2 আপ, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, এরপর হচ্ছে অন আপ, 3 ডাউন। এরপরে আমরা 4 নাম্বার 13 পয়েন্টে চলে যাব। এখানে আমরা সেম টুইলটাই বসাবো, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, এরপরে অন আপ, 3 ডাউন। এরপরে আমরা চলে যাব 5 নাম্বার 13 পয়েন্টে। তো 5 নাম্বার 13 পয়েন্টে আমরা সেম কাজ করব, 2 আপ, 3 আপ, অন ডাউন, এরপরে 2 আপ, 2 ডাউন, এরপরে নিচে হচ্ছে অন আপ, 3 ডাউন। এরপরে চলে যাব আমরা 6 নাম্বারে, 2 আপ, 3 আপ, অন ডাউন, 2 আপ, 2 ডাউন, এরপর হচ্ছে অন আপ, 3 ডাউন। এটুক যা করলাম তোমরা কি বুঝতে পারছো কি করছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আগের মুভ নাম্বারটা স্যার এই জায়গায় না বসাই দিয়েছেন প্রত্যেকটা 13 পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, এই প্রত্যেকটা 13 পয়েন্টে এই টুইলটা, মাল্টিপল টুইলটা আমি বসিয়ে দিছি। শুরু করা হয়েছে স্যার। হ্যাঁ, ওই যে মাল্টি করে 13 পয়েন্টে হ্যাঁ 13 পয়েন্ট থেকে শুরু করা হয়েছে। শুরু হয়েছে। ওকে, তাহলে এবার চিন্তা করো, তাহলে এই জিনিসগুলা বাদ দিলে এই যে এখন আমার মাঝখানে কি ফাঁকা ঘরগুলা থাকে না? জি স্যার। তো এই ফাঁকা ঘরগুলাতে আমাদের ডিজাইনের নাম কি? একটু আবার দেখো তো, ডিজাইনের নাম কি? ওয়ান অন এ প্লেন বেজ। প্লেন অন আমরা এখন পর্যন্ত প্লেনের কোনো কাজ করছি? এখন পর্যন্ত আমরা জি না, প্লেনের স্যার। কোনো কাজ করছি? করি নাই। তার মানে এখন আমরা প্লেনের কাজ করব। প্লেনের কাজ করার জন্য আমাদের সেম 12 আরেকটা ঘর নিতে হবে। এটা লাস্ট স্যার। না, এটা লাস্ট না। আর 4টে না হলো স্যার।
হ্যাঁ, চারটা। এটা হচ্ছে চারটা বলতে বোঝাচ্ছি যে চারটা ইউনিট নিতে হবে, এই চারটা ইউনিটকে পরে কম্বাইন করব। তাহলে দেখো 12 একটা ঘর নিলাম, আমাদের স্টার মার্ক করা যে ঘরগুলা, এই ঘরগুলাই কিন্তু আমাদের প্রথম ঘরে ফাঁকা ছিল, রাইট? এই যে এখানে যে স্টার কয়টা আছে, 6টা না? স্যার হ্যাঁ, এই 6টা জায়গা দেখো কোন কোন পয়েন্টে। 1 নম্বর ঘর তো পূর্ণই ছিল, কিন্তু এই 6টা ঘর আমরা স্টার, হ্যাঁ বুঝাইলাম। এখন দেখো এই ঘরগুলাকে আমাদেরকে প্লেন দ্বারা পূর্ণ করতে হবে। এখন প্লেন বলতে কি বুঝো একটু বলো তো? সিম্পল প্লেন ডিজাইনের মানে কি? আপ ডাউন সেল থাকে। ওয়ান আপ ওয়ান ডাউন। দেখো এখানে তুমি যদি 2 এর সাথে মিলাইতে যাও পরের স্টারকে, 2 এর সাথে কি কোনো কিছু আছে? হ্যাঁ স্যার। তাহলে তোমার এটা মিলবে না। তুমি শুধুমাত্র প্রথম ঘরের সাথে মিলাবা, 1-এর সাথে মিলাবা। 1-এর সাথে মিলানোর পরে যেটা পাবা, ঠিক ওই জিনিসটাই প্রত্যেকটা ঘরে কপি করে দিবা। এই জিনিসটা পাইছো না? এটাই কপি করে প্রত্যেকটা ঘরে বসায় দিবা। একটাই স্যার। হ্যাঁ, 1-এ যেটা পাবা ঠিক ওইভাবেই প্রত্যেকটা ঘরে বসায় দিবা, আর কোনোটার সাথে মিলাবা না। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্লেনও করা শেষ হয়ে গেল। এখন এই এই ডিজাইনটা আর এই ডিজাইনটা যদি তুমি কম্বাইন করো, তাহলে তোমার মূল ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো তাহলে আমাদের মূল ডিজাইনের রিপিট কত হবে? 24 12 স্যার। 12 12 12 24 24 না, 12 12 হবে। কারণ এই দুইটা তো কম্বাইন করব বলতে পাশাপাশি না, একটার উপরে আরেকটাকে। তাহলে দেখো আমাদের ঘর সংখ্যা নিতে হবে 12 12। নতুন করে আরেকটা নিতে হবে স্যার। হুম, যেটা আসল ডিজাইন সেখানে নিতে হবে। না 5টা হইলে স্যার। এই 12 12 একটা নিব। আমি কি বলছিলাম যে ওই ডিজাইনটা করার জন্য আমাদের 4টা পার্ট নিতে হবে। কয়টা পার্ট হয়েছে? একটা পার্ট, দুইটা চারটা পার্ট, স্যার। 3টা পার্ট, 4টা পার্ট। এই 4টা পার্ট নিয়ে তারপরে আসল জায়গায় হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হবে। হুম, তাহলে ঠিক আছে। এই 12 12 একটা ঘর নিলাম। ঘর নিয়ে এখন কি করব আমরা? প্রথমে আমাদের এই পার্টটাকে, চারটা তো হয়ে গেছে। হ্যাঁ এই পার্টটাকে কপি করে আমরা এখানে বসাবো। এখানে বসাবো, বসিয়ে আমরা জাস্ট হাইলাইট করে দিচ্ছি 13 পয়েন্ট গুলা, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। 13 পয়েন্ট হাইলাইট করা না থাকলে তোমাদের মানে গোলাই ফেলবে তোমরা। ওকে, তাহলে আমরা কি করছি দেখো, আমরা এটাকে কপি করে ওখানে বসাইছি। এখন এইটাকে বসাবো। এটাকে কি বসাবো? প্রত্যেকটা ফাঁকা জায়গায় কি এই ঘরটাই হবে না? প্রত্যেকটা ফাঁকা জায়গায় তো এই ঘরটাই বসাইছি, তাই না? জি স্যার, একটাই স্যার। তাহলে ওই ঘরটাই আমরা কপি করে প্রত্যেকটা ঘরে বসাই দিচ্ছি। এই তো এখন যেটা করলাম এটাই হচ্ছে আমাদের মূল ডিজাইন হয়ে গেছে। স্যার 3 আর 4 মিলে স্যার লাস্টে একটা স্যার মূল ডিজাইন স্যার। হ্যাঁ, না না, মূল ডিজাইন হচ্ছে এইটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো যে দেখো এইটার ইফেক্ট এইটার মধ্যে আছে, এইটার ইফেক্ট এইটার মধ্যে আছে, আর এইটার নতুন একটা ইফেক্ট। তাহলে মানে কি এখানে 4টা ইফেক্টই আলাদা, বাট এই দুইটা ডিজাইনের ইফেক্ট কিন্তু আমি এখানে বসাই ফেলছি অলরেডি। এর জন্য আমাকে এই 3 আর 4 এই দুইটা কম্বাইন করে আমাকে মূল ডিজাইনটা করতে হবে। তাহলে এই মূল ডিজাইনের মধ্যে উপরের 4টা ডিজাইনই আছে, এটাই হচ্ছে আমার মূল ডিজাইন। এইবার তোমরা একটু ভেবে বলো যে এটা ড্রাফটিং লিফটিং কি হতে পারে? বলো একটু। স্যার নামাজের জন্য কি বিরতি দেবেন না? হ্যাঁ, নামাজের জন্য আমরা পরের ক্লাস শুরু করেই নামাজে চলে যাব। পরের ক্লাসে জাস্ট তোমরা ঢুকেই নামাজ চলে যাবা। ওকে স্যার। আমিও নামাজ পড়বো। জাস্ট পরের ক্লাসটা আমরা লাইভে ঢুকে তারপরে 5 মিনিটের ব্রেক নিব। আচ্ছা, এখানে একটু বলো যে কি হবে। স্যার ব্রোকেন হতে পারে, স্ট্রেট হবে না, কারণ তো ওই তার আগে বলো যে কয়টা হেল্প ফ্রেম ইউজ করব। কয়টা হেল্প ফ্রেম ইউজ করব? স্যার
6টা স্যার। ভালো করে বল। মোট সুতা আছে 7টা 12টা। 7টা স্যার। 7টা, রাইট, 7টা 7টা। স্যার। 7টা। জি স্যার, 7টা স্যার। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আগের নাম্বারিংটা যদি আমি ফলো করি, দেখো এখানে আছে 6টা, আর এই স্টার সবগুলা তো একই, তাহলে এইগুলার জন্য একটা ধরবো। 1টা 6টা 7টা। 2 3 4 5 6। আর এই বাকি ফাঁকা ঘর যেগুলো আছে এটা আমরা 7 নাম্বার দিয়ে দিই, যেহেতু সবগুলো একই। তাহলে এখানে আমাদের 7টা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, 1 বসাবো 1 এর জায়গায়, 2 2 এর জায়গায়, 3 3 এর জায়গায়, 4 4 এর জায়গায়, 5 5 এ, 6 6 এ। আর যেহেতু 7 সবগুলা এক, তার মানে 7 গুলা গ্যাপে গ্যাপে আমি কি করব, একদম উপরের কলামে পাঠিয়ে দিব, উপরের রোতে পাঠিয়ে দিব। তাহলে এবার চিন্তা করো, এটা হচ্ছে আমাদের ড্রাফটিং। এখন কথা হচ্ছে এই 7টাকে তুমি চাইলে কিন্তু শুরুতেও রাখতে পারো। যেহেতু এগুলা একই সুতা, তার মানে কি করলাম, আমি এটাকে সবার বাইরে রেখে দিলাম। তুমি চাইলে এটাকে একেও রাখতে পারো। আর যদি তুমি সিকোয়েন্স মেনটেন করো, হ্যাঁ, যদি সিকোয়েন্স মেনটেন করো তাহলে এটা কিন্তু হবে 2 এ, কারণ এই সুতার পজিশনটা কোথায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে কোথ থেকে শুরু হচ্ছে, প্লেনটা 2 নাম্বার ঘরে না? তাহলে সিকোয়েন্স অনুযায়ী যদি তুমি রাখো তাহলে এটাকে 2 নাম্বার ঘরে রাখতে হবে। কিন্তু যেহেতু আমরা ধরে ফেলছি যে এখানে জোড় সংখ্যক সুতাগুলা হচ্ছে একই সুতা, তার মানে ওই সুতাগুলাকে আমরা আলাদা একটা হেল্প ফ্রেমে, বাইরের হেল্প ফ্রেমে রেখে দিব। বুঝতে পারছো? এটা আমাদের ড্রাফটিং। তাহলে লিফটিং এ কি হবে একটু বলো তো? লিফটিং এ কি হবে? স্যার লিফটিং এর লাস্টে ইয়েতে স্যার, লাস্টের ই হবে স্যার। লিফটিং এ হচ্ছে এই 7টা সুতাই বসবে, শার্টিনের 7টা সুতা আর লাস্টের একটা সুতা বসবে। তাহলে 1 নাম্বার সুতা কপি করলাম, 1 নাম্বার সুতা পেস্ট করলাম, তারপরে 2 নাম্বার শার্টিনের সুতাটা কপি করলাম, পেস্ট করলাম, এরপরে 3 নাম্বার শার্টিনের সুতাটা কপি করব, এখানে পেস্ট করব, এরপরে 4 নাম্বার ঘরটা কপি করব, 4 নাম্বারটা এখানে পেস্ট করব, এরপরে 5 নাম্বারটা কপি হবে, এখানে 5 নাম্বারটা পেস্ট, এরপরে 6 নাম্বারটা কপি, এরপরে 6 নাম্বারটা পেস্ট। এরপরে দেখো যে 7 নাম্বার যে কোনো একটা ঘর কপি করলে হবে, কারণ সবগুলো তো একই, তাই না? হ্যাঁ, তাহলে একটা কপি করে জাস্ট এখানে তুমি পেস্ট করে দিলেই তোমার এটা হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই এফএসডি তে যত বড় ডিজাইন, এত বড় ডিজাইন আর নাই। ওকে, তো এই ডিজাইনটা একটু লক্ষ্য করো। কঠিন বললেন স্যার। হ্যাঁ, কঠিন, বা তুমি যদি প্র্যাকটিস করো খুবই সহজ। এরপর দেখো এই জিনিসগুলো কিন্তু পাশাপাশি হবে, কিন্তু আমার এখানে জায়গা নাই দেখে আমি কি করছি, আমি নিচে নিচে করছি। নিচে বাট করছেন। গ্রাফ পেপারে কিন্তু, হ্যাঁ, গ্রাফ পেপারে কিন্তু অসংখ্য জায়গা থাকবে, 1000 মোটামুটি ঘর থাকে, 100 ঘর থাকে, সরি 100 ঘর। সেই ক্ষেত্রে তুমি গ্রাফ পেপারে যদি ইউটিলাইজ করো তাহলে টোটাল গ্রাফ পেপারের মধ্যে তুমি ডিজাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবা। তো এখানে যেহেতু এই গ্রাফের মধ্যে যেহেতু আমার বেশি জায়গা নাই, সেহেতু আমি নিচে নিচে করছি। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিজাইন একই প্লেনে হবে। ওকে, এই দুইটার পরে হবে এইটা, তারপরে এইটা, তারপরে ফাইনালি হবে এইটা। এটাই হচ্ছে আমাদের মূল ডিজাইন। এখন দেখো তোমরা একটু আরেকবার দেখো, দেখার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, এরপরে আমরা হ্যাঁ বলো। স্যার একটু নিচের দিকে দেন, স্ক্রিনশট দিয়ে রাখি। হ্যাঁ দাও। স্যার একটু সিকোয়েন্স মেনটেন করে দাও, তাহলে মনে থাকবে। প্রথমে দাও হচ্ছে এইটা, এই যে এইটা প্রথমে দাও, এই পার্টটা স্ক্রিনশট দাও।
দিছো? জি স্যার। এরপরে দাও এই পার্টটা। দেওয়া হয়েছে? জি স্যার। তারপরে ফাইনালি এইটা দাও, তাহলে একটা সিকোয়েন্স হিসাবে থাকবে। এটা দিছো? জি এবার স্যার। একটু বলো, যদি তোমাদের প্রবলেম থাকে প্রবলেমটা একটু বলো। যদি কেউ না বুঝে থাকো আর একটু বলতে পারো আমাকে যে স্যার আমি বুঝি নাই। প্রবলেম স্যার নেই স্যার। প্রথম থেকে একটু আপনি যদি একটু বলে দেন স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে আরেকটু বলতেছি। দেখো, প্রথমে হচ্ছে আমরা 6 এন্ডের একটা শাটিন নিব, ইরেগুলার শাটিন। এখানে আন্দাজে বসাবো, যে যার মতো খুশি বসাও, বাট শাটিনের যে কন্ডিশন সেটা ফুলফিল করলেই হবে। আর যদি আমার এটাও বসাইতে চাও কোনো সমস্যা নাই। যেহেতু আমরা 6 এন্ডের একটা শাটিন নিছি, সেহেতু এর 4 গুণ অর্থাৎ 12 আমাদেরকে আরেকটা ঘর নিতে হবে। এই 12 একটা ঘর নিয়ে এই ঘরের মধ্যে আমাদেরকে একটা মাল্টিপুল টুইল বসাইতে হবে, যেখানে আপ ডাউন মিলে কত হবে? 12। তুমি এখানে ঘর যেভাবেই নাও সমস্যা নাই, আপ ডাউন তুমি যেভাবেই নাও সমস্যা নেই, বাট আপ ডাউন যোগ করলে যাতে 12 হয়। ওকে, তারপরে এই টুইলটা করলা, টুইলটা করলা, করার পরে 3 নাম্বার স্টেপে কি করবা? এই টুইল, এই শাটিনটা এখানে ছোট আকারে আছে, এটাকে 12 ঘরে তোমাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড স্যার করার ফর্মুলা কি? হ্যাঁ বলো। জি স্যার, 6 ওয়েলকাম ব্যাক। আশরাফুল, জি স্যার। কি র্যাক ডে করতে চাও? ভার্চুয়াল র্যাক ডে করো। এক ডে স্যার। ভার্চুয়ালি করো। আমরা তো র্যাক ডেট করতে চাই না। তোমার এক বন্ধু বললো। তাহলে বলো, তোমাদের এতক্ষণ যা করালাম এটাতে প্রবলেম আছে? না স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইবার আমরা লাস্ট 2টা ডিজাইন করব। একটু দেখো, এইটা কি? আশরাফুল, আশরাফুল, 2 নাম্বার ডিজাইনের কি নাম? আশরাফুল, ইমন, ইমন, ইমন। জি স্যার, শুনছি এখন বলেন স্যার, মিউট হ্যাঁ, করাই। ইমন, তুমি বলো যে এই 2 নাম্বার ডিজাইনের কি নাম? কট স্ক্রু। ওকে, এটা 2টা টাইপ। কর্ক স্ক্রু হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে ইভেন নাম্বার, আর একটা হচ্ছে অড নাম্বার। ওকে, এখন দেখো, তোমাদের একটু দেখাই আমি। জি অবশ্যই। একটু দেখো যে এখানে আগে তোমাদের যে শীটটা দেয়া আছে ওই শীটের মধ্যে আছে যে কর্ক স্ক্রু 2 টাইপস, ইভেন নাম্বার এবং অড নাম্বার। এখন একটু লক্ষ্য করো যে এই অনে 13 বেস ডিজাইনটা কি তোমাদের মনে আছে? অনে 13 বেস গত ক্লাসে করছিলাম।
জি স্যার। আচ্ছা, এখানে কি করছিলাম যে একটা 13 নিতে হবে, যত এন্ডের খুশি নাও, নিয়ে একটা টুইল, ঠিক সেম আকারের একটা টুইল নিতে হবে। এরপরে ওই 13 পয়েন্টে টুইলটা করলেই কি হয়ে যাবে, অনেক 13 বেস। ঠিক এই ফর্মুলাটাই হচ্ছে অ্যাপ্লাই করা হয় তোমার কর্ক স্ক্রু উইভের ক্ষেত্রে। কর্ক স্ক্রু উইভের ক্ষেত্রে ঠিক এভাবেই করতে হয়। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে, একটু লক্ষ্য করো যে ইভেন নাম্বার কর্ক স্ক্রু উইভ কাকে বলে। যখন তুমি 13 নাম্বারগুলা জোড় সংখ্যায় নিবা, 4, 6, 8, 10, 12, 14, 16, এই সংখ্যাগুলো দিয়ে যখন তুমি 13 কনসিডার করবা এবং সেটাকে অনে 13 বেজের মতো ডিজাইনটা করবা, তখন এটাকে বলা হবে ইভেন নাম্বার কর্ক স্ক্রু। আর যদি তুমি তিনগুলা 5, 7, 9, 11, 13, 15, 17 এই সংখ্যা দিয়ে কনসিডার করো, সেক্ষেত্রে তোমার যে ডিজাইনটা হবে সেটা হবে যে অড নাম্বার কর্ক স্ক্রু। তাহলে জোড় আর বেজোড়ের মধ্যে তফাৎটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন দেখো যে এইখানে কত সংখ্যার আছে, এই 13টা কত সংখ্যার? এই 13টা আসলে 5n। 5 এ। তাহলে এই 13টা কি অনে 13 বেসের জন্য না যায় না? আর 13 বেস দায়িত্বটা। না, যায় না। এখন কথা হচ্ছে যে এই কর্ক স্ক্রুর মধ্যে যে দুইটা পার্থক্য আছে, যে দুইটা ভ্যারিয়েশন আছে, এই ইভেন নাম্বার যে ডিজাইনটা আছে, ইভেন নাম্বার কর্ক স্ক্রু, এইটা আমরা হচ্ছে অনে 13 বেজে করি। আর অড নাম্বার কর্ক স্ক্রুটা হচ্ছে আমরা কর্ক স্ক্রুর মধ্যে রেখে দিছি। কর্ক স্ক্রু ডিজাইন থেকে ইভেন নাম্বারটা কেটে এনে এটাকে অনে 13 বেজে করানো হয়েছে। তার মানে এখানে যে 5 দিয়ে আমরা করছি 5n দিয়ে, এটা তো এটার সাথে যায় না। এই 5nটা কি হবে, অড নাম্বার কর্ক স্ক্রু। অর্থাৎ অনে 13 বেজে যদি কোনো ডিজাইন করতে চাও, তাহলে অবশ্যই এর এন্ড সংখ্যা তোমার জোড় সংখ্যায় নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই আরেকটা বলেন স্যার। 5n কিন্তু অনেক 13 বেজের ডিজাইন না। এই 5nটা হচ্ছে অড নাম্বার কর্ক স্ক্রু। যদি এটা আমি 6n বা 8n দিয়ে করতাম, সেহেতু এটাকে আমরা অনেক 13 বেজে কনসিডার করতে পারতাম। আশরাফুল, কি বুঝছো? আশরাফুল মিউট ছাড়া কথা বলবো স্যারের সাথে। আশরাফুল, আশরাফুল, স্যার মেবি আশরাফুল একটু আছে, আউটসাইড আছে, সম্ভবত কানেকশন আছে, কোনো কারণবশত আউটসাইড যেতে পারে, এই জন্য। আমি এতক্ষণ যেটা বুঝাইতে চাচ্ছি, দেখো এইখানে যেই 13টা আমি করছি, এটা কি 8 এন্ডের না? 8 এন্ড। জি স্যার। আর এইখানে যে 13টা করছি এটা হচ্ছে 7n। এখন কথা হচ্ছে যে যদি আমি এই 8n দ্বারা অনে 13 বেজে যেভাবে ডিজাইন করে যদি সেটা করি, তাহলেই শুধুমাত্র এই ডিজাইনটা অনে 13 বেজের জন্য প্রযোজ্য। আর যদি বিজোড় সংখ্যা দ্বারা করি, তাহলে সেটাকে আমি অনে 13 বেজে ক্রিপ বলতে পারবো না। তার মানে তোমাদের শিটে যেটা করা ছিল সেটা কি 5n দ্বারা করা না? তাহলে 5n কি বেজোড় সংখ্যা না? ওইটাকে অনে 13 বেজ ডিজাইন বলা যাবে না। 13 বেজ ডিজাইন বলা যাবে জোড় সংখ্যা দ্বারা যখন করব তখনই বলা যাবে। জি স্যার, মানে যে ওকে, হ্যাঁ। তো কর্ক স্ক্রু দুই প্রকার। এর জন্য আমরা কর্ক স্ক্রু ডিজাইনের মধ্যে শুধুমাত্র বেজোড় সংখ্যাটা করি। আর জোড় সংখ্যাটা কেন করি না? কারণ জোড় সংখ্যাটা কোথায় আছে, অনে 13 বেজে অলরেডি করে দেয়া আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আজকের যে আমাদের মূল আকর্ষণ, যে ইন্টারেস্টিং একটা ডিজাইন,
আমরা সেখানে চলে যাব। আর এই ইন্টারেস্টিং ডিজাইনটার নাম হচ্ছে শেডেড ডিজাইন। এবার তোমরা বলো শেড মানে কি? ডিয়ার স্টুডেন্ট, জি স্যার। ইমন তোমার সাউন্ডটা একটু বাড়াও। স্যার অরটা করাবেন না? কি? এই যে কর্কি স্ক্রু। আচ্ছা, কর্ক স্ক্রু অর্ডার তো অলরেডি করে দেয়া আছে। কি বললাম? একই ফরম্যাট, বাট তোমাকে জাস্ট চিন্তা করো, এই একটু দেখো, তোমরা মনে হয় আমার কথাটা বুঝতে পারো নাই। এখানে কি সংখ্যায় করা আছে? জোড় না বিজোড়? 5 এন্ড বিজোড় না? স্যার বেজোড় সংখ্যাতে করা আছে। আচ্ছা, এই বিজোড় সংখ্যাতে যদি করা থাকে এইটা চলে যাবে হচ্ছে কর্ক স্ক্রুর অড নাম্বারে। জি আর যদি এখানে আমি 6 এন্ড দ্বারা এই সংখ্যাটা করতাম তাহলে এটা অনেশাটিন বেজের জন্য প্রযোজ্য। 13 বেজের যে বেজ যেটা ওইটা হলো ইভেন নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ইভেন হবে। জি আর এই বিজোড় সংখ্যা এটা 7 5 করছি, এরপরে 7 9 11 13 যদি এই ফরম্যাট নিয়ে করতাম তাহলে সেগুলো চলে যাবে কর্ক স্ক্রুর অড নাম্বারে। যেহেতু এখানে অনেশাটিন বেজ, এখানে সমস্ত জোড় সংখ্যাগুলো হবে। এই যে কথাটা হচ্ছে আমার এখানে বলা আছে, একটু দেখো যে ইভেন নাম্বার কর্ক স্ক্রু কাকে বলবো? যেগুলো আমরা কি করব 4 6 8 10 12 14 এগুলা হচ্ছে ইভেন নাম্বার, আর 7 5 এগুলা হচ্ছে অড নাম্বার। জোড়টা আমরা বলবো ইয়েস স্যার। ওকে, জি স্যার। এখন দেখো এই ডিজাইনটার কিন্তু অপর নাম কি? অনেশাটিন বেজ। এটা কিন্তু বলতে পারবো না, এটার নাম হচ্ছে অড বার কর্ক স্ক্রু উইভ। জি স্যার। আর ইভেন নাম্বার কর্ক স্ক্রু উইভ যদি হয়, তাহলে এই উইভটাকে আমরা বলবো ইভেন নাম্বার কর্ক স্ক্রু অর অনেশাটিন বেজ উইভ। জি স্যার। এটা কিন্তু দুইটা নাম, ইভেন নাম্বার কর্ক স্ক্রু এবং পাশাপাশি অনেশাটিন বেজ ক্রিপ উইভ। দুইটা নাম হচ্ছে এই ডিজাইনটা। আর অড নাম্বার দিয়ে যখন করব এটা শুধু অড নাম্বার কর্ক স্ক্রু হবে। যেহেতু এটা কেন করছি না, যেহেতু এটা আমরা অলরেডি করে দিয়েছি, তোমাদের করার সিস্টেম একই, জোর বিজোড় যাই হোক করার সিস্টেম একই। প্রথমে 13 নিবা, এরপরে টুইল নিবা, এরপরে 13 পয়েন্টে টুইল করবা। জি ওকে, এবার আমরা চলে যাব শেডের ডিজাইন। তোমাদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে হোয়াট ইজ শেড? একটু বলো। শেড কালার স্যার। শেড হচ্ছে ডেপথ অফ কালার, যে কালো গভীরতা কত। এখন যদি শেড বানাইতে হয় তাহলে কি ওইখানে কালার ইউজ করতে হবে না? জি স্যার। কালার যদি ইউজ করতে হয় তাহলে শেড হবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কালার ইউজ না করেও ডিজাইনের মাধ্যমে শেড করা যায়। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন দেখো যে এর জন্য আমাদেরকে একটা 13 কনসিডার করতে হবে। ধরো আমরা 5 এন্ডের একটা 13 কনসিডার করলাম। আমরা 5 এন্ডের একটা 13 কনসিডার করব। এটা হচ্ছে 5 এন্ডের একটা 13। মুভ নাম্বার কত নিব বলো? তোমরা বলো মুভ নাম্বারটা কত নিব? স্যার 3। 5 এন্ড যদি হয় তাহলে মুভ নাম্বার 3 নিয়ে করলাম। ওকে, তাহলে 3 নিয়ে করলে আমাদের কি হবে? 1 2 3, এই তো আমাদের হয়ে গেল। এটা কি করলাম আমরা? 5 এন্ডের একটা 13 করলাম। এখন এই 5 এন্ডের 13 করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে আমরা শেড যে করব, শেড করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র থেকে হচ্ছে আমরা কত রকমের শেড করতে পারবো সেই সংখ্যাটা নির্ণয় করব। এটা সূত্র হচ্ছে এন্ড মাইনাস 1 ইকুয়ালস টু, এটা সূত্র হচ্ছে এন্ড মাইনাস 1। তাহলে আমরা কত এন্ড নিছি এখানে? 5 মাইনাস 1 ইকুয়ালস টু কত হয়? 4। তাহলে আমাদের এখানে যে শেডটা হবে 4, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4 টাইমস।
ম্যাক্সিমাম 4 টাইমস। 4 times. আচ্ছা, তাহলে 4 টাইমসটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এই টাইমস এর অর্থ হচ্ছে বার, 4 বার, ম্যাক্সিমাম 4 বার সেট করা যাবে জি হাই ব্যান্ডেড নিয়ে। যদি 6 এন্ড হয় সেক্ষেত্রে কত হবে ম্যাক্সিমাম? 6 and হলে ম্যাক্সিমাম 5। ফাইভ ম্যাক্সিমাম 5 হবে, রাইট। তাহলে এটা যদি একবার হয়, এটা যদি একবার হয়, তাহলে এইটার কতবার? 4 বার। 4 বার। তাহলে এখানে ওয়ার্পের সুতা আছে কয়টা? 5টা। 5টা। তাহলে আমাদের মূল ডিজাইনে ওয়ার্পের সুতা কয়টা হবে? মূল ডিজাইন অর্পের সাথে হবে লিখে 20টা। 20টা, হ্যাঁ। আর এই শেডের ডিজাইনটা সর্বদা কি হয়? হরিজন্টালি অগ্রসর হয়, এটা ভার্টিক্যাল হবে না, হরিজন্টাল। তাহলে আমরা এবার এখানে ক্রিয়েট করি। এটা হচ্ছে একবার, আমরা একটু কালার দিয়ে বুঝাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে একবার, এটা হচ্ছে 2 বার, এটা 3 বার, এটা 4 বার। 4 টাইম। One, two, three, 4। তাহলে এই 4 বারের অর্থ বুঝতে পারছো এবার? জি আশরাফুল, আশরাফুল, খাইরুল। বোঝা গেছে জানো। স্যার তাহলে বুঝতে এই পারছি। প্রতিটা জায়গায় এই মূল যেই শাটিনটা আছে এটাকে কপি করে বসায় দাও, প্রত্যেকটা জায়গায় বেজ হিসেবে কপি করে বসায় দাও। হ্যাঁ, তাহলে এবার তোমরা শাটিন পয়েন্টটা হাইলাইট করে নাও, হাইলাইট করলে তোমাদের ধরতে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে প্রাথমিক লেভেলে হাইলাইট করে দিলাম। এবার যে উপরের নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, 1 2 3 4। এখন এখানে নাম্বার কত? নাম্বার 1। 1। তাহলে এই অনের অর্থ হচ্ছে 13 পয়েন্টে শুধুমাত্র একটাই ক্রস থাকবে। কয়টা করে ক্রস আছে? একটা করে আছে না? জি আর এর পরের নাম্বারটা কত? টু 2। তার মানে 13 পয়েন্টে আর সিঙ্গেল ক্রস থাকবে না, এখন ডাবল ক্রস হবে, মানে দুইটা থাকতে হবে। 1 2 1 2 1 2 1 2 1 2। বুঝতে পারছো? জি এই ঘরটা কত? 3। তার মানে এখন বললাম যে এখানে নাম্বার কত? 2। তার মানে 2 অর্থাৎ হচ্ছে যে এই 13 পয়েন্টে আর সিঙ্গেল ক্রস থাকবে না, 2 এর সাথে আরেক, মানে এই যেটা আছে এটার সাথে আরেকটা যোগ হয়ে 2টা হবে। প্রত্যেকটা 13 পয়েন্টে আরেকটা করে যোগ হয়ে যাবে, তাহলে 2টা করে হয়ে যাবে। এবার এখানে ঘর কত? 3 নাম্বার ঘর। তার মানে এখানে 13 পয়েন্টে কয়টা থাকবে? তিনটা 3টা। 2টা 3টা, 2 3 2 3 2 3 2 3। এরপরে 4 নাম্বার ঘরে কি হবে? 4টা 4টা, 2 3 4 2 3 4 2 3 4 2 3 4।
2 3 4। এইবার বলো তো যদি 5 নাম্বার ঘর দিতাম আমি, তাহলে 5 নাম্বার ঘরে কি কোনো ফাঁকা স্পেস থাকতো? জি না, তখন তো ডিজাইন ফাঁকা স্পেস না তখন থাকলে ডিজাইন কিন্তু হতো না যদি আমার। ফাঁকা স্পেস না থাকতো তখন কি কোনো উইভ হইতো? না স্যার। কোনো ডিজাইন হয়তো না, ফ্যাব্রিকও তৈরি করা সম্ভব ছিল না। এই কারণে হচ্ছে সূত্রের জন্য আমরা কি করি, এন্ড এর সাথে সবসময় 1 মাইনাস করে নিই। 1 মাইনাস করার কারণটা বুঝছো? জি স্যার। এবার একটু লক্ষ্য করো, এতক্ষণ তোমাদের কালার দিয়ে বোঝাইছি, এই কারণে মনে হচ্ছে যে আসলে ডিজাইনটা তোমরা ধরতে পারো নাই। এবার যদি কালারটা আমি রিমুভ করে দেই, তাহলে এবার দেখো তো আমার এখানে কোনো কালার নাই, তারপরেও কি বোঝা যাচ্ছে না একটা শেড লাইট থেকে ডিপের দিকে যাচ্ছে? জি তাহলে এই শেডটা কি একমুখী না দুইমুখী? দেখো, হালকা থেকে মিডিয়াম তারপরে ডিপ, তার মানে একদিকেই ধাবিত হচ্ছে। জি স্যার। এর জন্য এই শেডটাকে বলা হয় সিঙ্গেল শেড। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল শেড। এখন চিন্তা করো এই সিঙ্গেল শেডের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, 5 এন্ডের শাটিনের সিঙ্গেল শেডের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে 1 2 3 4। একটু নাম্বারগুলো আমার এখানে দেখো, যে 1 2 3 4, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। এখন আমি চিন্তা করলাম যে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করব না, ম্যাক্সিমাম ইউটিলাইজ না করে আমি শুধুমাত্র আমি মিডিয়াম রেঞ্জে আমি শেডটাকে করব। ধরো আমি 4 নাম্বার ঘর নিব না, তবুও কি আমার শেড হবে না? হালকা থেকে ডিপ, জি স্যার হবে। তখন কি হবে? 1 2 3 এই রেঞ্জে হবে। এখন চিন্তা করলাম যে আমি এত বড় করব না, আমি 3 নাম্বার ঘরটাকেও মুছে দিলাম, 3 নাম্বার ঘরটাকেও মুছে দিলাম, তখন কি আমার শেড হবে না? কি হবে 1 আর 2? একদম সিম্পল শেড হবে 1 2। এখন তুমি যদি বলা হয় ম্যাক্সিমাম ইনস্টলেশন করো, সেই ক্ষেত্রে তোমাকে ফুল ফেজে শেডটা করতে হবে। আর যদি ম্যাক্সিমাম কথাটা উল্লেখ না থাকে, শুধুমাত্র সিঙ্গেল শেডের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে তুমি 1 2 এই দুইটার মধ্যেও সীমাবদ্ধ রাখতে পারবা। তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। এবার তোমরা নিজেরা একটু দেখো, দেখার পরে যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে করো। একটু দেখো, দেখে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করো। তোমাদের কোনো জিজ্ঞাসা? না স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? ফুল ফেজে ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। এবার একটু লক্ষ্য করো, এবার আমরা যদি ডাবল শেড করি, সেই ক্ষেত্রে আমরা এই ঘরটাকে নিয়েই কাজ করব। একটু দেখো যে আমরা ডাবল শেডটা করে দিচ্ছি। ডাবল শেড করার জন্য আমরা এই ফরম্যাটটাকে ইউজ করব। এখানে যে ফরম্যাটটা আছে যে 5 এন্ড নিয়েই আমরা ডাবল শেডটা করব, যাতে তোমরা সিঙ্গেলে এবং ডাবলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। ধরো এটাই হচ্ছে আমাদের বেসিক, এটা থেকে আমরা করব। আমরা ম্যাক্সিমাম কত নিতে পারবো? 4। তাহলে আমরা এখানে 4 ঘরটা নেই,
একবার, হ্যাঁ, এবার একটু দেখো তোমরা যে আমরা এখানে কি করছি, যে এই চারটা ঘর, এই চারটা ঘরেই আমরা কি করব, আমরা এই আমাদের যে বেজ আছে এই বেজটা দ্বারা পূর্ণ করব। বেজটা দ্বারা পূর্ণ করব, এরপর আমরা গুলো আবার আগের মতো হাইলাইট করে দিই। তোমাদের কিন্তু পরীক্ষায় যদি পরীক্ষার খাতা বা বাস্তবে যখন করো, তোমরা এভাবে হাইলাইট করার দরকার নাই। এই হাইলাইট করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, জাস্ট তোমরা হাইলাইট না করে এই 13 পয়েন্ট গুলার চারপাশে যে বক্সটা আছে এই বক্সটা একটু ওভার রাইটিং করবা, তাহলে তোমাদের ডিজাইনের মধ্যে কোথায় কোথায় 13 পয়েন্ট ছিল এটা তোমাদের ধরতে সুবিধা হবে। এবার একটু দেখো যে আমরা এটা করার অর্থ হচ্ছে যে আমরা এখানে 1 এর সাথে একটা ক্রস, 2 এর সাথে 2টা ক্রস, 3 এর সাথে 3টা ক্রস, 4 এর সাথে 4টা ক্রস যেহেতু আছে, তার মানে আমরা এখান থেকে এটা কপি করতে পারি, এখান থেকে এটা কপি করতে পারি, কপি করে বসাইতে পারি। তাহলে এখানে কি আমাদের সিঙ্গেল শেডটাই হয়েছে না? জি স্যার। তাহলে আমরা এখন এইখানে কি করব, নাম্বারটা দিব হচ্ছে 3, এখানে নাম্বারটা দিব 2। তার মানে এই দেখো আমাদের ডিপ লাইট থেকে ডিপের দিকে যাচ্ছে, এবার আমরা লাইটের দিকে নিয়ে আসব। যদি লাইটের দিকে নিয়ে আসি তাহলে এই 3টা কোথায় 3 হবে, এই 3 হবে। এই 3টাকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করব, আর এই 2টাকে কপি করে আমরা এই 2-এ পেস্ট করব। এইবার যদি আমরা কালারটাকে রিমুভ করে দেই, টোটাল যে কালারটা আছে এই কালারটা যদি আমরা রিমুভ করে দেই, এবার একটু লক্ষ্য করো তো তোমরা ডিজাইনটার দিকে চোখ দিয়ে একটু লক্ষ্য করো, দেখো লাইট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে ডিপ, ডিপ থেকে আবার মিডিয়াম, তারপর লাইটের দিকে চলে যাচ্ছে না? জি স্যার। তাহলে এখানে শেডটা কয়মুখী? দুইমুখী না? প্রথমে হালকা থেকে ডিপ, এরপরে ডিপ থেকে আবার হালকা। তার মানে এই দ্বিমুখী শেডের কারণে এটাকে বলা হচ্ছে ডাবল শেড। বুঝতে পারছো ডাবল শেড? জি স্যার। আচ্ছা, যদি ডাবল শেড তোমরা বুঝে থাকো তাহলে এবার আমার এই কথাটার উত্তর দাও যে এখানে নাম্বারিংটা 1 2 3 4, এরপরে হয়েছে 3 2, এরপরে কি এখানে কি 1 হবে কি হবে না? আনসার দেওয়া যেতে পারে, যেটা একদম শুরুর বেস থেকে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে অন দেই, অন দেওয়ার পরে একটু লক্ষ্য করো, আমি অন দিলাম, অন দেওয়ার পরে যদি আমি এইখানে আর একটা বেস বা আর একটা রিপিট আমি বসাই, এটা তো একটা রিপিট তাই না? জি স্যার। এই রিপিটটা বসাই কপি করে, একটু লক্ষ্য করো, তাহলে অন কয়টা হয়ে গেল? 2টা। এবার বলো অন হবে কি হবে না? তাহলে তো স্যার দেওয়া যাবে না। এই হবে অনটা না, হবে না, কেননা তুমি যখন এটাকে কপি করবা, এই রিপিটটাকে কপি করে পাশের রিপিটে বসাবা, তখনই কিন্তু ওই সিকোয়েন্সের সাথে অনটা চলে আসবে।
ডাবল শেডের ক্ষেত্রে লেফট সাইডে 1 হবে, রাইট সাইডে 1 হবে না, এটা একটু মাথায় রাখবা। ডাবল শেডের ক্ষেত্রে লেফট সাইডে 1 হবে, বাট রাইট সাইডে 1 হবে না। ক্লিয়ার? জি স্যার। এখন এইটা যে আমি করলাম, এটা কি ম্যাক্সিমাম, মিনিমাম না মিডিয়াম ইউটিলাইজেশন, একটু বলো তো আমাকে। 5 এন্ডের ক্ষেত্রে ডাবল শেডটা কি ম্যাক্সিমাম না মিডিয়াম? ম্যাক্সিমাম ডিলেশন তো করেছেন স্যার। ওকে, যদি মিনিমাম করি তাহলে নাম্বারটা কি হবে একজন একটু বলো তো। 1 2 ইমন 1 2 1 2 2 3, সরি দাঁড়াও, 1 2 3, এরপরে 2 2 শেষ স্যার, তারপর আর কিছু হবে না, কারণ 1 তো আবার রিপিট আসতেছে। 2 শেষ। হ্যাঁ, জি স্যার। আরেকটা বলো তো, আরেকজন বলো আরেকটা। 1 2 1 2, শেষ স্যার, আর কিছুই না। না এটা তো সিঙ্গেল হয়ে গেল। জি স্যার। 1 তার মানে ডাবল করতে গেলে স্যার মিনিমাম ডাবল লাগবে। হ্যাঁ, 3 4 3, আমি 2 দিব না, আমি মনে করে এই ঘরটা দিব না, জি এই ঘরটা দিব না, তবে তাহলেও কি আমার ডাবল হবে না? জি দেখো, স্যার হবে। লাইট থেকে মিডিয়াম, ডিপ, এরপরে আবার মিডিয়াম। আমি এই ঘরটা যদি নাও দেই সেই ক্ষেত্রে আমার ডাবল শেড হবে, কিন্তু ডাবল শেডের যে লেন্থ, সেই লেন্থটা একটু কম হবে। তাহলে ডাবল করতে গেলে স্যার মিনিমাম শুরুতে 3টা নেওয়াই হ্যাঁ। লাগবে, তাছাড়া তার হচ্ছে না কোনোভাবেই। কমপক্ষে দুটো 3টা দুটো নিতেই single হবে, হয়ে যাবে। কমপক্ষে 3টা নিতেই হবে। এখন দেখো, যদি আমি 7 এন্ডের একটা করি, ধরো 7 এন্ড, তাহলে ম্যাক্সিমাম কত হবে সিঙ্গেলের জন্য? 6। জি স্যার। 6 তারপর স্যার 5 হ্যাঁ, তারপরে 5 4 4 3 2 2 শেষ। 2। আর জি স্যার। যদি আমি এখানে মিনিমাম করি, মিনিমাম কত হবে? মিনিমাম 1 2 3 4 5 6 7 এই 1 যে 2 3 মিনিমাম 1 2 3 2। 2 শেষ। ওকে, এইবার দেখো মিডিয়ামে কত রেঞ্জ করা যায়, মিডিয়ামে একটু চিন্তা করে দেখো যে কতগুলা রেঞ্জ করা যায়। 4 5 6, 6 পরে তুমি আমি চিন্তা করলে শুধু 5 দিবা, হ্যাঁ 5 4 3 পর্যন্ত থাকবা, 2 দিবা না। আবার চিন্তা করলা যে তুমি, আমি 5 দিব না, চিন্তা করলাম তাহলে হবে না স্যার, আমি 4 থেকে শুরু করব। তুমি চিন্তা করো এরপরে 4 দিবা, 3 দিবা না। এরপরে আবার চিন্তা করো যে তুমি 5 পর্যন্ত দিবা, 4 দিবা না, তাহলেও কিন্তু হবে। এরপর তুমি চিন্তা করলে অন্য প্যাটার্নে 1 2 3 4 5, তুমি 6 দিবা না, 6 না দিয়ে কি করবা, তুমি আবার 4 থেকে যাবা, 4 3 2 এটা দিবা। আবার চিন্তা করলা যে তুমি এটা করার সাথে সাথে তুমি আবার 2 দিবা না। এরপর আবার চিন্তা করলা যে তুমি 3 দিবা না। তাহলে দেখো মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে তুমি অসংখ্য ভাবে এটাকে ক্রিয়েট করতে পারো। ওকে, বাট যদি কখনো বলে বসে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করো, সেই ক্ষেত্রে তোমাকে ফুল ফেজে করতে হবে। কিন্তু আমি একটা এখন নাম্বার লিখবো, একটু দেখো তো এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে? এটা কি ঠিক আছে? 5 এর পরে বেশি লাইট হয়ে গেছে। হ্যাঁ, 5 এর পরে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, রাইট? জি স্যার। তখন ডিজাইনের মধ্যে মনে হবে কি যে ওইখানে যে শেডটা ছিল এই শেডটার মধ্যে কাটা পড়ছে, এরকম কিছু স্যার মনে আপ হবে। ডাউন করতে হয়ে যাবে। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়ে গেল ডাবল শেডের। আর যদি মিনিমাম হয় তাহলে তুমি চিন্তা করলা কি 1 2 3 নিছো, এরপরে 2 দিয়ে দিছো, 1 2 3, এরপরে কি দিছো দেখো একটু, তাও তোমাদের দেখাই দিচ্ছি। এখান থেকে মনে করো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এখানে 2 নাম্বার ঘরটাকে বসাবো। এখানে আমি 2 নাম্বার ঘরটাকে বসালাম এবং এটাকে নাম্বার করে দিলাম 2, এগুলো আমি মুছে দিলাম। তাহলে দেখো তো এখানেও কি, এবার যদি কালারটা মুছে দেই, দেখো তো এবার হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে আবার হালকার দিকে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এটাও হচ্ছে মিনিমাম ডাবল শেড।
একদম সিম্পল ডাবল শেড। আর আগে যেটা ছিল সেটা ছিল ম্যাক্সিমাম ডাবল শেড। কার জন্য? এই 5 এন্ডের জন্য। ঠিক এরকম করে প্রত্যেকটা এন্ডের জন্য এরকম তোমার মিনিমাম, মিডিয়াম, সিম্পল এরকম ফরমেশন তৈরি করা যায়। তুমি যদি মিনিমাম আর ম্যাক্সিমামটা বের করতে পারো তাহলে মাঝখানের গুলা তুমি ইজিলি ক্রিয়েট করতে পারবা। তবে একটা জিনিস লক্ষ্য রাখবা যে কখনো যাতে গ্যাপ তৈরি না হয়, যাতে সিকোয়েন্স ঠিক থাকে। বুঝতে পারছো? জি স্যার। দেখ, যেমন মনে করো 1 2 3 5 6, এরপরে 5 4, এখানে কি হয়েছে এটা একটু বলো তো আমাকে। এটা কি না হয়েছে? স্যার, এটা 3 কি পরে হয়েছে? এখানে 4। না স্যার। এই 3-এর পরে 4 এখানে গ্যাপ হয়ে গেছে। জাস্ট এই গ্যাপটা যাতে না হয়, তুমি মানে যত ঘর নিতে চাও সমস্যা নাই, তুমি কম নাও বেশি নাও সেটা সমস্যা নাই, বাট তোমার এই মাঝখানে যাতে গ্যাপ তৈরি না হয় এটা একটু লক্ষ্য রাখবা, তাহলেই দেখবা যে তোমার ফরমেশন তৈরি করা কোনো ব্যাপারই হবে না। তুমি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এবার ল্যাবের কথা বলি একটু। ল্যাবের কথাটা হচ্ছে, তোমাদের এরপরে কি ক্লাস আছে? না স্যার, ক্লাস নাই? স্যার নাই স্যার, আমার নাই। কম্পিউটার ল্যাব যারা জি তাদের স্যার আছে স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখো যে আমাদের যে এফএসডি ল্যাবে কিন্তু আমরা 6টা এক্সপেরিমেন্ট করাইছি, রাইট? জি স্যার। তাহলে 6টা এক্সপেরিমেন্টের মধ্যে তোমাদের জমা দিতে হবে কয়টা? 5টা। 5টা। কারণ 1 নাম্বার এক্সপেরিমেন্ট যেহেতু বেসিক ছিল যে কিভাবে করতে হয়, তো 1 নাম্বার এক্সপেরিমেন্টটা তোমাদের জমা দেওয়া লাগবে না। এখন তোমাদের যে এই 5টা এক্সপেরিমেন্ট যারা জমা দিছো, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট সবগুলাই জমা দিয়ে দিছো, আর যারা এখনো জমা দাও নাই তাদের জমা দেওয়ার ডেটটা কবে ছিল? আগামীকালকে, রাইট? 22 তারিখ স্যার। সময় একটু বাড়ায় দেন স্যার। সেটাই আমি বলতে চাচ্ছি যে 22 তারিখ দেওয়ার দরকার নাই, আরো একটা দিন তোমাদেরকে আমি সময় বাড়ায় দিলাম। সেটা দিন না হচ্ছে, স্যার, 2 দিন দেন স্যার, 2 দিন না দেন না, একটু স্যার। আরেকদিন না স্যার, বাদ 2 দিন আছে দেন স্যার। স্যার। একটু 23 স্যার, একটু তারিখ ভেজালে স্যার। 23 স্যার 2 তারিখ দিন দেন স্যার। তোমার কি ভেজাল একটু বলো তো শুনি। স্যার, আমি স্যার ওই বাসা থেকে স্যার আসছি কালকে বা এইখানে ঢাকায়, এই জন্য স্যার কোনো কিছু করতে পারিনি স্যার। বাসায় স্যার যা করছি ওগুলা লোড নেয় না, ওগুলার বাসায় রাখিয়েছি আমি। কোনো কিছুই মানে নেট এতই দুর্বল ছিল যে আমি কোনো কিছু লোড দিতে পারিনি। শুধু আচ্ছা, পরীক্ষাটা খুব কষ্টে দিছি আপলোড স্যার। দিতে পারো না, এই তো? না স্যার, আচ্ছা, তাহলে আমার কথা শোনো, তোমার আইডিটা কত বলো? আমার স্যার 3293। আচ্ছা, 3293 তোমার জন্য যাও একদিন বাড়াই দিলাম। যাদের প্রবলেম নাই তাদের জন্য 23 তারিখ রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে মেইল করার টাইম। যদি কেউ 12টা 1-এ মেইল করো তাহলে তার ওইটা আমি কাউন্ট করতেও পারি, নাও করতে পারি। আমি কি বুঝাইতে পারলাম? আর যাদের প্রবলেম থাকবে, মানে সিরিয়াস কেস, অনেকে হয়তো বা বন্যায় আক্রান্ত, অনেকে অসুস্থ, তাদের ক্ষেত্রে 2-1 দিন কনসিডার করা যাবে। বাট যাদের কোনো প্রবলেম নাই তাদের জন্য 23 তারিখ রাত 11টা 59 পর্যন্তই হচ্ছে টাইম। এখন কথা হচ্ছে যে এই টাইম লিমিটটা দেওয়ার অর্থ কি? এই টাইম লিমিটটা দেওয়ার অর্থ হচ্ছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, যে তোমরা এফএসডি পড়ো আমার কাছে প্রায় 200 স্টুডেন্ট। তো 200 স্টুডেন্ট যদি প্রত্যেকেই যদি 5টা করে অ্যাসাইনমেন্ট জমা দাও তাহলে অ্যাসাইনমেন্টের সংখ্যা কত হয় একটু বলো আমাকে। 1000। 1000। 1000। জি স্যার। আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কমপক্ষে 5টা করে পেজ আছে, 5000 পেজ। 5000 পেজ। প্রত্যেকটা পেজ যদি আমি 2 মিনিট করে পড়ি তাহলে আমার 10,000 মিনিট। এই 10,000 মিনিটকে তুমি যদি ঘন্টায় নিয়ে আসো বা দিনে নিয়ে আসো তাহলে দেখবা কয়েক সপ্তাহ লেগে যাবে। ওকে, এরপরে তুমি যদি এটাকে আরো ডিলে করো তাহলে কি আরো ডিলে হয়ে যাবে। এর জন্য হচ্ছে টাইম লিমিটটা দেয়া। আর তোমাদের হয়তোবা আগামী ক্লাসে বা তার আগে কবে পরীক্ষা হবে সেটা হয়তোবা জানাই দিতে পারবো। মোটামুটি আমাদের হয়তোবা সামনে মিটিং হবে, 2-1 দিনের মধ্যে মিটিং হইলে আমরা ডিসিশন পাবো যে আমাদের এক্সাম, ফাইনাল এক্সাম কবে হবে, থিওরি কবে হবে আর ল্যাব কবে হবে। কারণ যদি এই টাইম শিডিউলটা তোমাদেরকে জানাই দিতে পারি
তাহলে আমার মনে হয় তোমাদের প্রিপারেশন নিতেও সুবিধা হবে, আর আমাদের ক্ষেত্রে কোশ্চেন করা বা পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতেও অনেকটা সুবিধা হবে। ল্যাবের বিষয়গুলো কি ক্লিয়ার তোমাদের কাছে? আর ল্যাবের ক্ষেত্রে দুইটা এক্সাম হবে, একটা হচ্ছে 30 মার্কের জন্য যেটা হচ্ছে ভাইবা আকারে হবে, আর একটা হবে 40 মার্কের যেটা হচ্ছে তোমাদের ল্যাব ফাইনাল হিসেবে কাউন্ট হবে। আর ইন দ্য মিন টাইম তোমাদের, হ্যাঁ সবই এমসিকিউ তে হবে, এখানে কোনো প্রবলেম নাই। আর তোমাদের পারফরমেন্স অর্থাৎ ল্যাব রিপোর্ট যেগুলা, পারফরমেন্সে হচ্ছে 20 আর তোমাদের অ্যাটেন্ডেন্সে হচ্ছে 20। সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই পারফরমেন্সের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। যেমন মনে করো তুমি যে কি করলা, তুমি চিন্তা করলা যে 20 মার্কের, এর জন্য আমি ল্যাব রিপোর্ট দিলাম না, হ্যাঁ, এটা কিন্তু কাউন্ট করা হবে যে তুমি ল্যাব রিপোর্ট দাও নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার মানে আমি কি বুঝবো যে তোমার পারফরমেন্স ভালো ছিল না, তুমি ক্লাসও করো নাই, সেক্ষেত্রে ওইটা কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর ইফেক্ট পড়বে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই পারফরমেন্সের যে 20 মার্ক ল্যাব রিপোর্ট যেগুলা জমা দিচ্ছ এবং ক্লাস করতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এমনও তো হতে পারে যে তুমি 40-এ 40 পাইছো এমসিকিউতে, আবার এমনও হতে পারে তুমি পড়ো নাই, একেবারে 40-এ 0 পাইছো, এরকমও হতে পারে। সো তোমরা শুধুমাত্র যে ফাইনালের 40 আর ভাইবার 30 এটার উপরে ডিপেন্ড না থেকে আগেই অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পারফরমেন্সে একটা ভালো মার্ক তুলে রাখো, তাহলে পরবর্তীতে যেই মার্কটাই পাবা না কেন তোমাদের জন্য একটা ভালো গ্রেড চলে আসবে। আমি কি বলতেছি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে একটা ভালো রেজাল্ট করার জন্য সব ডিপার্টমেন্টের মার্কেরই দরকার আছে। এর জন্য যারা এখনো ল্যাব রিপোর্ট জমা দেও নাই তারা খুব দ্রুত করে আগামী 23 তারিখ রাত 12টার আগেই আমার মেইলে সাবমিট করে দিও। আর মেইলে যখন সাবমিট করবা অবশ্যই তোমাদের অনেকেরই দেখছি যে একটা ভুল হয়, ভুলটা কি যে তুমি মেইলটা যে করো সাবজেক্টটা লেখো না যে আসলে কি এটা কি পরীক্ষার অ্যাসাইনমেন্ট না ল্যাব রিপোর্ট, এই জিনিসটা একটু লিখবা। এবং ল্যাব রিপোর্ট যদি হয় সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট নাম্বার কত, তুমি যদি উপরে সাবজেক্টটা লিখে দাও যে ল্যাব রিপোর্ট এক্সপেরিমেন্ট নাম্বার 5, তাহলে আমার জন্য তোমার আইডি এবং সাথে আইডিটাও দিয়ে দিবা। দিলে কি হয় যে ওইখানে আমাকে খুঁজতে সুবিধা হয়, আমার সহজে আমি খুঁজে পাই এবং তোমাদেরকে নাম্বারটা বসাই দিতে পারি। এ ছিল ল্যাবের কথা। আর এখন যেটা বলবো, তোমাদের কি কোনো কথা আছে? তোমাদের কথা না থাকলে তোমাদের এই 13 চ্যাপ্টারটা আমি একটু রিভিউ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। তোমাদের কোনো কথা আছে? না স্যার। ওকে, তাহলে দেখো আমরা 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 13 ডিজাইন করছি। 13-এ মোটামুটি কতগুলা ডিজাইন করছি একটু চিন্তা করো। বেসিক 13-এ আমরা দুইটা করছি, একটা হচ্ছে ওয়ার্প 13 আর ওয়েব 13 দুইটা, এখানে করছি 4টা 6টা, এখানে করছি 2টা 8টা, এখানে করছি 2টা 10টা। তার মানে এই চ্যাপ্টারে আমরা 10টা ধরনের ডিজাইন করছি। এখন নর্মাল 13 সম্পর্কে কিছু বলবো না, বাট যদি ক্রিপ ডিজাইনের ক্ষেত্রে আমরা বলি তাহলে ক্রিপ ডিজাইন ছিল 4টা। একটা ছিল 13 বেস, সুপার ইম্পোজিং, রিভার্সিং, প্লেইন বেস। তো অন এ 13 বেস যেটা, এটাতে আমরা কি করছি যে প্রথমে আমরা একটা 13 নিছি, 13 এর পরে আমরা সেম আয়তনের আরেকটা টুইল নিলাম। টুইল নেওয়ার পরে আমরা মূল ডিজাইনের ক্ষেত্রে কি করব, প্রথমে 13টা বসাবো। এই 13 পয়েন্টে আমরা এখানে যেই টুইলটা নিছিলাম এই টুইলটা বসাই দিব, তাহলে আমাদের অন এ 13 বেসের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আসো বাই সুপার ইম্পোজিং। সুপার ইম্পোজিং এর অর্থ হচ্ছে যে কোনো কিছু চেঞ্জ না করে একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইনকে প্লেস করা। তার মানে এই ডিজাইনের জন্য আমরা যে কোনো নাম্বারের একটা 13 নিব, 13 নিয়ে ঠিক সেম আয়তনের আরেকটা টুইল নিব, সিম্পল টুইল। টুইল নেওয়ার পর এই 13 আর এই টুইলটাকে আমরা একসাথে কম্বাইন করে এখানে বসাইছি। বসানোর ফলেই আমাদের মূল ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এটা ছিল বাই সুপার ইম্পোজ। এরপরে আসো যে বাই রিভার্সিং, যেটা আজকের ক্লাসে আমরা করছি। কি করছি আমরা ইতিপূর্বে, কি করছি দেখো উপরের ডিজাইন গুলাতে এখানে আমরা সব জায়গায় কিন্তু রেগুলার 13 কনসিডার করছি। সো আমরা এই দুইটা ডিজাইনের ক্ষেত্রে কি করব, ইরেগুলার 13 কনসিডার করব। তো আমরা জানি ইতিমধ্যে যে ইরেগুলার 13 হচ্ছে 4 এবং 6, যাদের কোনো মুভ নাম্বার নাই তারাই হচ্ছে ইরেগুলার 13। আর এখানে 4 এর একটা 13 নিয়ে এটার আমরা মোটিভ নিছি। এই মোটিভটাকে আমরা টুইল কল্পনা করে একটার সাথে আরেকটাকে বাই রিভার্সিং করছি, অর্থাৎ আমরা জিগজ্যাগ বা ডায়মন্ড ডিজাইন যেরকম ভাবে তৈরি করছিলাম ঠিক ওরকম ফরম্যাটে আপ গুলা ডাউন, ডাউন গুলা আপ, এরকম করে রিভার্স করে আমরা এই ডিজাইনটা তৈরি করছি। এবং
যেটা হচ্ছে আমাদের বাই রিভার্সিং ক্রিপ উইভ নামে পরিচিত। এরপরে আমরা যে ডিজাইনটা করছি সেটার নাম হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা ডিজাইন, অন এ প্লেন বেস ক্রিপ উইভ। এটার জন্য আমরা 6 এন্ডের একটা শাটিন নিছি। এই শাটিনটা নেওয়ার পর আমরা যেটা চিন্তা করছি যে ডিজাইনটাকে বড় করার জন্য আমরা এই শাটিনের ডাবল একটা টুইল চিন্তা করছি 12 যেহেতু এখানে আমাদের 6 একটা শাটিন আছে, এখানে আমরা 12 একটা টুইল চিন্তা করছি এবং এই টুইলটা অবশ্যই মাল্টিপল টুইল হতে হবে। মাল্টিপল টুইল হওয়ার অর্থ হচ্ছে এই, যদি মাল্টিপল টুইল হয় তাহলে তোমাদের এই ডিজাইনটা করার ক্ষেত্রে ইফেক্টটা খুব ভালো আসে। তো এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে আমরা কি করছি, এখানে আমাদের শাটিন পয়েন্ট গুলা খুব একটা জায়গায় ছিল, এটাকে আমরা এনলার্জ করে বড় করে দিছি এবং বড় করার সিস্টেমটা তোমাদের আজকের ক্লাসে শিখাইছি যে কিভাবে করতে হয়। এখানে একের সাথে এখানে কার মিল, এখানে 2 এর সাথে এখানে কার মিল, ঠিক এরকম ভাবে একের সাথে একের, 2 এর সাথে 4 এর, এরকম করে বড় করছি। বড় করার পরে কি করছি, এই প্রত্যেকটা শাটিন পয়েন্টে আমরা টুইলটাকে বসাই দিছি। এই টুইলটা, এই মাল্টিপল টুইল যেটা নিছিলাম প্রতিটা শাটিন পয়েন্টে বসিয়ে দিয়েছি। এরপরে যে মাঝখানে যে গ্যাপ গুলা ছিল, এই গ্যাপ গুলাতে আমরা প্লেন ডিজাইন বসাবো। এর জন্য আমরা চতুর্থ স্টেপে আরেকটা 12 একটা ঘর নিছি। এই ঘরের মধ্যে আমরা কি করছি, যে জোড় সংখ্যক ঘরগুলাতে আমরা প্লেন বসাবো। আর প্লেনের ফরমেশন হচ্ছে অন আপ অন ডাউন। এখন অন আপ অন ডাউন বলতে আমরা আগে ডাউন দেবো না আগে আপ দিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমাদের 1 নাম্বার ঘরে কি আছে। 1 নাম্বার ঘরে যেহেতু আমাদের আপ আছে, সেহেতু আমরা 2 নাম্বার ঘরে ডাউন দিয়ে শুরু করছি, যাতে আমাদের এই আপের সাথে মিলে যায়, এই আপের সাথে যাতে মিলে যায়, এর জন্য আমরা এখানে ডাউন দিয়ে শুরু করছি। এরকম শুধুমাত্র আমরা প্রথম কলামটার সাথেই মিলাবো, আর বাকি কলাম গুলাতে এইটাই শুধু কপি করে বসাই দিব। এখন আমাদের এই 4টা ফরমেশন থেকে আমরা কি করব, এখানে কম্বাইন করব। কম্বাইন করার ক্ষেত্রে কি করছি, প্রথমে আমরা শাটিন গুলা ক্রিয়েট করছি, ক্রিয়েট করে শাটিন পয়েন্টে আমরা টুইল করছি এবং এই ফাঁকা জায়গা যেগুলো আছে এগুলাতে আমরা মোটামুটি প্লেন ডিজাইনটা ওইখানে যেটা করা ছিল ওটা বসাই দিছি। তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। আর এই ডিজাইনের ক্ষেত্রে 12টা সুতা আছে মোটামুটি, এর মধ্যে 7টা ধরন আছে। সো হেল্প ফ্রেম হবে 7টা এবং আমাদের লিফটিং ওই হেল্প ফ্রেম অনুযায়ী হবে। এরপরে ইভেন নাম্বার কর্ক স্ক্রু, অড নাম্বার কর্ক স্ক্রু জাস্ট কিছুই না, এটা হচ্ছে অনেক শাটিন বেজের মতো। জোড় সংখ্যাগুলো এক জায়গায় যেটাকে বলবো ইভেন, বিজোড় সংখ্যাগুলো আরেক জায়গায় যেটাকে বলবো আমরা অড। আর এরপরে আমরা যেটা করছি, দেখো আজকের এই শীটটা কিন্তু তোমাদের আপলোড করা আছে এবং এই শীটের ভিডিও তোমাদের অনলাইনে আপলোড করা আছে। তো এখানে রুলস গুলা লেখা আছে যে কি কি করতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল শেড, 5 এন্ডের জন্য সিঙ্গেল শেডটা আমরা করে দিছি। 5 যদি হয় তাহলে 5 - 1 4, এটাকে আমরা করে দিছি এখানে ম্যাক্সিমাম 4। তো এটা কিভাবে হয় এটা দেখাই দিছি। এরপরে ডাবল শেডের জন্য ঠিক 5 এন্ডেড দিয়েই আমরা করে দিছি, যেটা এখানে সুন্দরভাবে দেয়া আছে এবং তোমাদের আজকের ক্লাসে সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো 6, 7, 8, 9 এই বিভিন্ন এন্ড দিয়ে যখন প্র্যাকটিস করবা তখন তোমাদের এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যে কথাটা লেখা আছে ভিডিও উইল কাম সুন, অলরেডি ভিডিও তোমাদের আপলোড করে দেয়া আছে। তো তোমরা যদি ভবিষ্যতে প্রবলেম ফেস করো সেক্ষেত্রে ভিডিও গুলা দেখলে আর লেকচার শিট গুলা দেখলে আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে। তো এই ছিল কথা। এবার তোমাদের যদি কোনো কথা থাকে বলো, আদারওয়াইজ আমাদের